বলছি কি যে শুনছি নিজে, ঘটছে কি সব চারপাশে, ভাবছি অনেক হচ্ছেটা কি, থাকছি আবার কার সাথে, এইটা ভালো ওইটা মানা, কারণ কি ভাই? তা না না না, চলছে আজও চলবে কাল, এসবই টক মিষ্টি ঝাল। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। খেয়াল করে দেখুন যে 18 বছরের আগে কেউ যদি বিয়ে করে তাকে পুলিশ ধরে নিয়ে যায়, লোক এসে ধরে নিয়ে যায়। হ্যাঁ, অথচ 36 বছর পার হয়ে গেল, কেউ জোর করে ধরে বিয়ের ব্যবস্থা করলো না। থাক, অন্যের কথা কি আর বলবো, নিজের মার কথা বলি। সকাল 9টার সময় ঘুম থেকে টেনে তুলে বলে 12টা বাজে এখন উঠলি না। কাকে আর বিশ্বাস করবো, কার কথা বিশ্বাস করব? আমি একটা মেয়ের প্রেমে পড়েছিলাম। সেই মেয়ে হুট করে একদিন বললো সামনে তো ঈদ, চুল বড় হয়ে গেছে, কি করব? আমি বললাম কেটে ফেলো। সে বললো না, কাটলে তো সুন্দর লাগবে। আমি বললাম ঠিক আছে কেটো না। বললো কাটা উচিত, মা বলেছে কাটতে। আমি বললাম হ্যাঁ, মা যখন বলেছে কেটে ফেলো, বলছে কিন্তু বাবা তো আবার কাটতে মানা করে। ঠিক আছে তাহলে কেটো না। বললো যে কিন্তু এটা যদি আমি কাটি তাহলে আমার শ্যাম্পু খরচ, তেল খরচ কমবে। আমি বললাম হ্যাঁ তাহলে কেটে ফেলো। বললো কিন্তু কাটতে তো আবার পার্লারে অনেক টাকা লাগবে। বললাম ঠিক আছে কেটো না। সে আমাকে বলছে কি বারবার কেটে ফেলো, কেটো না, কি বলছো তুমি? সে এমনভাবে কথা বলে আমি তার মনের কথা বুঝতে পারি। যাই হোক, আমি 3টে জিনিস বুঝতে পারিনি, আর হয়তো বুঝতে পারবো না কখনো। 1, নারীর মনের কথা। 2, রাজনীতিবিদের মুখের কথা। আর 3, ডাক্তারের হাতের লেখা। প্রিয় দর্শক, লেখা, কথা, ভাষা সবকিছুই আপনাদের বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, আমি হয়তো অনেক কিছু বুঝতে পারিনি, কিন্তু আপনারা কিন্তু সবই বুঝতে পারেন। আর আপনাদের জন্যই আমাদের আজকের টক মিষ্টি ঝাল, যেই টক মিষ্টি ঝালে আজকের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী আর্নিক, তার সঙ্গে আজকে অনেক কথা হবে। নিশ্চয়ই আপনারা সবই বুঝতে পারবেন। আসেন কণ্ঠশিল্পী আর্নিক, প্লিজ ওয়েলকাম। চলে আসুন, চলে আসুন প্লিজ প্লিজ। কেমন আছেন আপনি? আমি তো খুবই ভালো, আপনাকে দেখে আরো ভালো লাগছে। আমি ফানের মানুষ, হাসবেন এই কারণে নাকি? না, আপনাকে এতদিন পর টেলিভিশনে একটা প্রোগ্রাম একসাথে করছি, এই জন্য। আপনার সাথে মাঝখানে অনেকদিন দেখা হয়নি। ওকে, একটা ছেলে নিজেকে চরিত্রবান প্রমাণ করে কিভাবে জানেন? সে কোনো মেয়ের সামনে কয়েন ফেলে দেয়, তারপর বলে এটা আপনার। মেয়েটাকে বলে, মেয়েটা যখন তুলতে যায় সে তখন অন্যদিকে থাকে। এভাবে নিজেকে চরিত্রবান প্রমাণ করে। চরিত্রবান প্রমাণ করার জন্য একটা কয়েন দরকার তাহলে। খুব সহজ, আমি সেটা বললাম। একজন সঙ্গীত শিল্পী এসছে, তো তার গলাটা কেমন সেটা প্রমাণ তো একটু করতেই হবে প্লিজ। আচ্ছা, পরীক্ষা দিতে আসে, আগে বলতেন কমেডি শোতে আসেন, পরীক্ষা দিতে। আমি ফানের লোক, আমিও প্রমাণ দিব যে আমি ফান করতে পারি প্লিজ। আচ্ছা, অভিমানী ভালোবাসা চাই যে হারাতে, ওই দূর অজানাতে তুমি আমি ভেসে যাব মেঘলা বাতাসে, এই হাত রেখে হাতে। চলো না দুজন আজ নীলিমা ছুঁয়ে ভালোবাসি, বৃষ্টি ধারার মতো জোছনা নিয়ে নীরবে কাছে আসি। অভিমানী ভালোবাসা চাই যে হারাতে, ওই দূর অজানাতে তুমি আমি ভেসে যাব মেঘলা বাতাসে, এই হাত রেখে হাতে। বাবা, বৃষ্টির কথা শুনলেই, বৃষ্টির গান শুনলেই আমার এক বান্ধবীর কথা মনে পড়ে যায়। বৃষ্টি কি অভিমান করতে হয় না, ও আমার ছাতা নিয়ে আর দেয়নি। ওকে, আমার এক মামি আছে, তার মেয়েকে বলছে মেয়ে হওয়া তো সোজা না, মেয়ে হতে গেলে অনেক কিছু জানতে হয়। সত্যি তো, কথায় কথায় একটু কাঁদতে হয়, ঝগড়া করতে হয়, মার অভিমান করতে হয়, সন্দেহ করতে হয়। এগুলো না করলে এমনি এমনি মেয়ে হওয়া যায় না, ঠিক কি না? একদম ঠিক। সঙ্গীত শিল্পী আবার এমনি এমনি হওয়া যায় না, অনেক কিছু জানতে হয়। কি কি জানতে হয়? সবাই তো চিন্তা করে আমি যদি গান গাইতে পারতাম, তো যে আসলে বাথরুমেও গান গাচ্ছে ও কি জানে যে ওর সুরটা ঠিক মতো লাগছে কিনা? আচ্ছা,
তো ওই সুরের জ্ঞানটা থাকতে হবে না। ওকে, সুরের জ্ঞান লাগবে, আর কি কি লাগবে একটা সঙ্গীত শিল্পী হতে হলে? সুর, তাল, লয়, এই তিনটার জ্ঞান তো অবশ্যই থাকতে হবে। সে আসলে গাইতে পারে কিনা, আপনিও গাইতে পারেন, আরো অনেকেই গাইতে পারে, এরকম আমরা অনেক শিল্পীদেরকে খুঁজে পাই। শিল্পী সত্তা আপনার ভিতরে থাকতে হবে। আর গায়ক হওয়ার জন্য আপনার এই তিনটা সুর, তাল, লয়, এই তিনটার জ্ঞান থাকলে আপনি গায়ক হতে পারবেন। ওকে, যখন কোনো সঙ্গীত শিল্পী অটো টিউনার ইউজ করে গান করে এবং তারপর দেখা গেল সেই গান অনেক জনপ্রিয়, এবং সেই শিল্পীর কি একবার মনে হয় না যে দর্শকদের সঙ্গে বা শ্রোতাদের সঙ্গে এক ধরনের প্রতারণা করলাম? কি মনে হয়, এরকম হয় কিনা? যারা প্রকৃত শিল্পী ওরা আসলে অটো টিউনারের খুব বেশি সহায়তা নেয় না, আর যারা একেবারেই গাইতে পারে না তারা নেয়। তাদের কখনো কি এরকম চেঞ্জ করা হয়েছে? হ্যাঁ অবশ্যই, আমাদের এটা তো আসলে একটা প্রসেস। এখনকার গান যেই গানগুলোই শুনেন ওখানে কিছু না কিছু আসলে অ্যাড করা হয়, আর আপনি কতটুকু সুরে গাইতে পারেন ওইটা তো ইম্পর্টেন্ট। যেসব মেয়েরা যে অনেক মেকআপ টেকআপ করে সেজে গুজে বের হয়, তারপর তাদের প্রতি যখন অনেক ছেলেরা ক্রাশ খায়, এই মেয়েও কিন্তু কখনো গিল্টি ফিল করে না যে শ্রে প্রতারণা করে ফেললাম, নাকি এই সময় গিল্টি ফিল হয়? আমি জানি না, আমার ক্ষেত্রে কখনো ঘটে নাই। আমি যদি মানুষেরটা চিন্তা করি, আমি জানি না আসলে। ওরা তো পারলে তো কিছু কিছু মেয়েরা ঘুমের থেকে ওঠার সময়ও জামাই ঘুমায় থাকা অবস্থায় মেকআপটা করে তারপর আবার পাশে এসে ঘুম থেকে ওঠার ভান করে, অভিনয় করে। ওকে, আমার জীবনের প্রথম ইনকাম সেটা হচ্ছে যে আমার বাড়িতে যখন অতিথি আসে তখন তাদের সামনে আমি গান করেছিলাম, ডান্স করেছিলাম, এবং সেই থেকে আমি মানে প্রথম পেমেন্ট। আপনার কি মনে পড়ে যে আপনি গান গেয়ে আপনার প্রথম আর্ন কত টাকা, এবং সেটা কি করেছিলেন? প্রথম ছিল 300 টাকার জিপি কলিং কার্ড। আমার জীবনের প্রথম রেমুনারেশন 300 টাকার। আচ্ছা, সেটা কি কোনো স্টেজে? হ্যাঁ, একটা স্টেজে পারফর্ম করার পরে এটা একটা কার্ড হিসেবে প্রথমে আসে, তারপর থেকে আস্তে আস্তে এটা কনভার্ট হতে হতে মানে ইট টুক মি ভেরি লং, অনেক বছর পর গিয়ে তারপর ওই 300 টাকা আস্তে আস্তে করে বাড়লো আর কি। এই গানের জগতে মানে আপনি যখন গান করেন সর্বোচ্চ কত দর্শক এবং সর্বনিম্ন কত দর্শক পেয়েছেন? আমরা যেখানেই গান করতে চাই কম বেশি আমাদেরকে বেশ সম্মান করে নিয়ে যাওয়া হয়। ধরেন সর্বোচ্চ কত দর্শক মনে পড়ে? সর্বোচ্চ আই থিংক 5-6 লাখ আমি দেখছি। ওকে, এবার আপনার একটু পরীক্ষা নিব। নিশ্চয়ই আপনি সামনের যেমন দর্শক তেমন গান করতে হয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ধরেন আপনার সামনে সব দর্শক সবগুলো বয়স্ক একেবারে, কোনো ওদের কানে শুনতে পায়, একটু খুব ভাব গম্ভীর একটা পরিবেশ, এই সময় আপনি কি গান শোনাবেন? এই মুখরিত জীবনের চলার পথে অজানা হাজার শত কাজের ভিড়ে ছোট্টবেলার শত রঙ্গরমুখ সুরে তোলে আজ এই মনকে ঘিরে। ওকে গুড। বয়স ধরেন 50-60 এরকম যদি হয় তাহলে কি শোনাবেন? 50-60? হ্যাঁ। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ওকে, এবার যদি বয়স 25 থেকে 30 ইয়াং ক্রাউড সামনে, তুমি কি সাড়া দেবে, আবারও কি সাড়া দেবে। ওকে, বাচ্চাদের একটা প্রোগ্রাম, প্রাইমারি স্কুলের স্টুডেন্টরা আছে, তার সামনে আর্নিক কি গান করবে? মঞ্চে আসছে আর্নিক, ছোট বাচ্চাদের মাতিয়ে দেবে এবার। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। ওকে, রাজার কথা বললেন। পৃথিবীতে সব পুরুষই প্রজাপতি, যখন অবিবাহিত থাকে তখন প্রজাপতি পাকনা, আর যখন বিয়ে করে তখন প্রজা এবং পতি। ওকে, আমার এক ভাই আছে সহমত ভাই, বিভিন্ন জায়গায় সহমত পোষণ করে, চেনেন তাকে? অবশ্যই। সে সহমত ভাই বাসায় ফিরে ভাবির প্রতি রাগারাগি, কেমন বউ হয়েছে তুমি, হ্যাঁ বউ হতে হবে সাবানার মতো, কি মায়া কি মহব্বত, একটু কষ্টে চোখের পানি, হ্যাঁ তুমি এরম বউ হইতে পারো না, সবসময় রক্তটা রেগে থাকো। ভাবি বলছে আমি তো সাবানার মতো হইতে পারি, কিন্তু ঘরে তো ঢুকে দেখি যে আলমগীর নাই, আছে ডিপ জল। পার্সোনাল লাইফে আপনি আসলে কেমন, সাবানার মতো নাকি রিনা খানের মতো? সামনে যে থাকবে তার মতো। গেস দ্য সিঙ্গার, অর্থাৎ আমি কিছু কিউ দেব, আপনাকে বলতে হবে যে কোন শিল্পী এটা। ওকে, কোকিল কোন বা গানের পাখি? সামিনা আপা। সামিনা আপা, ওকে ঠিক আছে। আরেকটি গেস দ্য সিঙ্গার, তার একটি বিখ্যাত গান আছে, সেই গানটার মধ্যে একটা পাগলির কথা আছে। আমাকে নিয়ে তো কেউ গান বানায় নাই। সেই নাই, আপনাকে নিয়ে না, বলতে হবে এটা কার, কোন শিল্পীর কথা বলছেন। আর একটু হিন্ট দেন। তাকে কাছে পেলে বলেন যে ওরে আমার কলিজা, আর তিনি যখন যান বলে চলি যা। এর মধ্যে তার নামের কিউটা আছে। তার পাগলি নিয়ে একটি বিখ্যাত গান আছে, তার গানটা হচ্ছে পাগলি সুরাইয়া। এবার বলেন শিল্পীর নাম। পাগলি লিজা। হ্যাঁ। ওকে, হাই না আমি ভাবি নাই। ওকে ওকে, আরেকজন গেস দ্য সিঙ্গার, তারা দুই ভাই অনেক জনপ্রিয়,
প্রতিকার প্রীতম। ওকে, যাই হোক, আপনি অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছেন, এই কারণে আপনি মিষ্টি খাও। মিষ্টি আপনার পছন্দ? খুব। প্রিয় দর্শক, মিষ্টি খাওয়াবো আমাদের অতিথিকে। ছোট্ট একটি বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন। টক মিষ্টি ঝাল। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে আসলাম টক মিষ্টি ঝালে। আর আজকে আমাদের অতিথি কণ্ঠশিল্পী আর্নিক। আমি একজনের জন্য একটা কবিতা লিখেছিলাম, আমার প্রিয় মানুষের জন্য। তাকে বলেছিলাম যে এই গরমে আমি তোমার ঘরে এসি হব, খেলার মাঠে তোমার আমি মেসি হব। আপনি কারোর জন্য কখনো কোনো কিছু হতে চেয়েছিলেন? না না, আমি নিজের জন্য নিজে হতে চাইছি, আমি আর্নিক হতে চেয়েছি। কখনো কাউকে এরকম গান শুনিয়েছিলেন যে এই গানটা শুধু তোমার জন্য, আমি তোমার জন্য এরকম শিল্পী হব, এরকম কোনো ড্রিম ছিল কখনো? কারোর জন্য ছিল না আসলে। শিল্পী হয়েছেন কার জন্য? আমার মায়ের ইচ্ছা ছিল, তারপর আমার মা আমার মাথার ভিতর জিনিসটা ঢুকাই দিল, তারপর থেকে আমার কাছে মনে হলো যে না, আমি একদিন বড় কোনো শিল্পী হতে চাই। ওকে, এই শিল্পীর জন্য আমরা মিষ্টি নিয়ে আসবো। মিষ্টি নিয়ে আসছে মিস্টার মিষ্টি মোহাম্মদ তৌহিদ। প্লিজ চলে আসো। তৌহিদ, কি অবস্থা ভাই? ভালো? খুব ঝামেলার মধ্যে আছি ভাই। কি রকম ঝামেলা? আর বললেন না, অনুষ্ঠানের শুরুতে প্রজাপতির কথা হইলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হলাম সেই প্রজাপতি। মানে কি খালি উড়ে বেড়াও? না, প্রজাপতি। আচ্ছা, আপনি তো জানেন যে কিছুদিন আগে আমার ব্যান্ড বেজে গেছে। হ্যাঁ, মানে তো এখন কোথাও গেলে শান্তি নাই, ফোন দিবে, কোথায় আছো, কার সাথে আছো, কি করতেছো। সেদিনের কথা একটু শেয়ার করি। হ্যাঁ, লেট করে বাসায় ফিরছি, তো বলতেছে এই কি ব্যাপার, কোথায় গেছিলা? আমি আমার ফ্রেন্ডের বাসায় গেছিলাম একটু। ফ্রেন্ডের বাসায় কি করছো এতক্ষণ? যে তো মুভি দেখছিলাম বন্ধুর সাথে। মুভি দেখতেছিলা? আচ্ছা, তো তোমার গা দিয়ে সিগারেটের গন্ধ আসতেছে। এখন রনি ভাই আপনি বলেন, আমার গা দিয়ে কি এখন মুভির গন্ধ বের হবে? মানে কোথাও গিয়ে কোনো শান্তি নাই। যাই হোক, সিগারেটের কথা বলতেছিলাম যে আমার গা দিয়ে সিগারেটের গন্ধ আসতেছিল। কেন আসতেছিল? আসলে আমি তো সিগারেট খাই না, আমার ফ্রেন্ড ধোঁয়ায় সিগারেট খায়। একটা খায় আরেকটা ছাড়ে, শেষ হয় আরেকটা ধরায়। তো ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, কিরে তুই এত সিগারেট খাস কেন, ঘটনা কি? বলে আমার গার্লফ্রেন্ড চলে গেছে, সে কষ্টে সে সিগারেট খায়। সিগারেট খায়, দেখে গার্লফ্রেন্ড চলে গেছে। তো গার্লফ্রেন্ড চলে গেছে কেন? সিগারেট খাই বলে। মানে সবাই এই দুঃখ কষ্ট হতাশার মধ্যেই আছে। তো সেই দিন থেকে আমি বুঝতে পারলাম যে দুই ধরনের মানুষ আসলে কষ্টে আছে। নাম্বার 1 যে বিয়ে করছে, নাম্বার 2 যে বিয়ে করে নাই। যে বিয়ে করে নাই সেও কষ্টে আছে, সবাই কষ্টে আছে। তো এটা আমি কনফার্ম হলাম কখন যে দুই ধরনের মানুষই কষ্টে আছে। আমার এক বড় ভাই সেলিব্রিটি, সে হচ্ছে 2 বিয়ে করছে, তারপর তার অনেক অশান্তি। তো জিজ্ঞেস করলাম যে আপনি এত অশান্তিতে থাকেন কেন? বলে বলিস না রে ভাই, আমার একটা বউ আমার ছেড়ে চলে গেছে, আরেকটা বউ আরেকটা আমার ছাড়তেই চায় না। কিছুদিন আগে মানে আমার যখন স্যালারিটা হইলো, আমি স্যালারি বাসায় খুব সুন্দর করে লুকিয়ে রাখছিলাম। পরদিন সকালে উঠে দেখি গায়ে, টাকা পাই না খুঁজে। তো বউকে জিজ্ঞেস করলাম, এই কি ব্যাপার, এখানে যে তোষকের নিচে আমি টাকার বান্ডেল সুন্দর করে টিস্যু দিয়ে মুড়ায় রাখছিলাম, এটা কোথায়, কই গেছে? তো বউ বলতেছে, ও এইটা নিয়ে এত তোলবার, এই নাও তোমার টিস্যু। যেটা বলছিলাম যে বিয়ের পরে একটু চেঞ্জ আসে। আমার তো অনেক চেঞ্জ আসছে। আগে একার কাপড় ধুইতে হইতো, আগে একার জন্য রান্না করতে হইতো, এখন সব চেঞ্জ। তো পরে ভাবলাম যে আসলে এর থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি, মানে বউকে বসে আনার কি উপায়টা। তো এর জন্য এক্সপেরিয়েন্স কারো কাছে কোনো পরামর্শ নিলে ভালো হয়। তো সবার প্রথমে মাথায় আসলো রনি ভাইয়ের কথা। বাহ বাহ বাহ। তো সংসারটা আছে, হ্যাঁ, এটা সংসার বাঁচানোর জন্য বউকে বসে আনার জন্য রনি ভাইকে ফোন দিলাম। ফোন ধরলো ভাবি, বলতেছে আধা ঘন্টা পরে ফোন দাও, রনি থালা বাসন মাজতেছে। অনুষ্ঠানের শুরুর দিকে আপনারা দুইজনই শেয়ার করতেছিলেন যে স্টেজে আপনাদের কিছু কষ্টের মুহূর্ত শেয়ার করতেছেন। আমার একটা কষ্টের মুহূর্ত আছে। আমি ছোটবেলায় ভালো গান করতাম, একবার স্টেজে গান গাইছি। তো কষ্টটা সেখানে যে গান গাওয়ার পরে আমাকে কয়েকজন জুতা ছুঁড়ে মারছিল। তো মেন কষ্টটা ওইখানে না, কষ্টটা আমার বেশি লাগছে তখন যখন দেখি এক পায়ের জুতা মারছে। কারণ মারবি যখন 2 পায়েরটা মার, আমি একটু মিলাইতে পারি। আমি আরো ভাবলাম যে সাইজটা মনে হয় মিলে নাই। তো মাঝে মধ্যে মনে চায় না এগুলো থেকে একটু বেঁচে থাকি। তো এগুলো থেকে ফ্রি হওয়ার জন্য সোশ্যাল মিডিয়া ইউজ করি আমরা। তো ফেসবুকে ঢুমারি, দেখি ওইখানে দুঃখ কষ্ট আরো বেশি। সবাই কষ্টের স্ট্যাটাস দেয়, সবাই কষ্টের পোস্ট দেয়। এমন এমন মানুষ ডিপ্রেশনের স্ট্যাটাস দেয় যারা জানেই না যে ডিপ্রেশন লিখতে কয়টা পি লাগে আর কয়টা এস লাগে। ওদের বানান দেখলে আমি ডিপ্রেশনে চলে যাই। এক্ষেত্রে আমি একটু জানি না কি আগে মানুষ দুঃখ কষ্ট পেলে
আঁচল ব্যবহার করতো, হ্যাঁ। মায়ের আঁচল, হ্যাঁ, হ্যাঁ। গার্লফ্রেন্ডের ওড়না। পরবর্তীতে মানুষ টিস্যু ব্যবহার করা শুরু করলো, আর এখন দুঃখ পেলে ফেসবুক ব্যবহার করে। বললাম আমার এক ছোট ভাই এরকম ডিপ্রেশনের স্ট্যাটাস দিছে ফেসবুকে বানান ভুল করে, তো বুঝলাম ও অনেক কষ্টে আছে, হ্যাঁ। কষ্টে আছে, ওকে একটু সান্ত্বনা দিই। তো ওকে ফোন দিলাম, হ্যাঁ রে কি ব্যাপার, তুই স্ট্যাটাস দিছিস, কি অবস্থা হয়েছে, কি হয়েছে তোর? বল যার বলেন না ভাই, 5 বছরের রিলেশন, 5 বছরের সম্পর্ক সে ছিন্ন করে আরেক ছেলের হাত ধরে চলে গেছে। তো এখন আমি ওকে কি বলে সান্ত্বনা দেব? ওকে বললাম যে আচ্ছা তুই আমারে দেখ, 5 বছর আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ালেখা করছি, এখন কমেডি করি। আরেকটা জিনিস আমি অবজার্ভ করছি, সেটা হচ্ছে যে মানুষ ছেঁকা খেলে না ওই কথাবার্তার ধরন চেঞ্জ হয়ে যায়, কবি সাহিত্যিকদের মতো কথা বলে। আমার এক বড় ভাই ছেঁকা খাইছে, শাহজাদা ভাই নাম। তো তাকে জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন? বলে ডিপ্রেশনে আছি। তো বলছি কিছু খাইছেন? বলে হ্যাঁ ধোকা খাইছি। তো তার মন খারাপ, সে আমার সাথে দুঃখ শেয়ার করতেছে। বল জানিস আজকে অনেক দিন পরে আমার সেই পুরনো পাসওয়ার্ডের সাথে দেখা, কোলে দেখে একটা ওটিপিও আছে। তো আমি বললাম যে ভাই আমার মনে হয় আপনার অ্যাকাউন্টের সিকিউরিটিটা স্ট্রং ছিল না, আপনি এক কাজ করেন, আপনি নতুন আইডি খুলেন। তো আমার আরেকটা ফ্রেন্ড হচ্ছে ফটোগ্রাফার, সেও ছেঁকা খাইছে। তো তাকে জিজ্ঞেস করছি যে কি হয়েছে? বলে আর বলিস না দোস্ত, সবাইরে ব্লার কইরা যারা আমি ফোকাস করলাম ও আমারে ক্রপ করে দিল। নাইস তো নাইস। এরকম মানে সবার দুঃখ কষ্ট হতাশা দেখতে দেখতে আমিও হতাশ। আমার হতাশা কাটানোর জন্য এক ডক্টরের কাছে গেছিলাম কিছুদিন আগে, তার সাথে সবকিছু শেয়ার করলাম, আমার ডিপ্রেশন কেন, কি সব কারণে। তো আলহামদুলিল্লাহ তার সাথে শেয়ার করার পরে এখন ডাক্তার আর আমি দুইজনই ডিপ্রেশন। তো ফাইনালি একটা কথা বলতে চাই যে এই যে এতক্ষণ আমি ডিপ্রেশনের কথা বললাম, এইগুলা শুনে যদি আপনারা বিন্দুমাত্র ডিপ্রেশনে চলে যান তাহলে আমি সার্থক। দুঃখ কষ্ট শেয়ার করলেই কমে। ওকে, মিষ্টিগুলো ভালো ছিল, খুব ভালো ছিল। প্রিয় দর্শক নিশ্চয়ই মিষ্টি আপনারা চেটে বুটে খেয়েছেন। মিষ্টির পরে ঝাল খাওয়াবো কাকে? আমাদের অতিথিকে দেখবার জন্য অপেক্ষা করুন, ফিরে আসছি বিরতির পর। মিষ্টি ঝাল। প্রিয় দর্শক বিরতির পরে ফিরে আসলাম টক মিষ্টি ঝালে, আর আজকে আমাদের অতিথি কণ্ঠশিল্পী আর্নিক। কিছু প্রশ্ন এসছে, আমরা বিভিন্ন জায়গায় প্রচার করেছিলাম যে আজকে আমাদের অতিথি আর্নিক। তো কিছু প্রশ্ন এসছে, এই প্রশ্ন আপনার জন্য, আপনি প্রস্তুত? একদম। ওকে। মগবাজার ঢাকা থেকে লুৎফর মিয়া, উনি বলেছেন যে এক পুরুষ মশা বিয়ে করলো স্ত্রী মাছিকে, কিন্তু এই মশা মাছি থেকে দূরে দূরেই থাকে, কারণ তার স্ত্রী মাছি সবসময় কয়েল জ্বালিয়ে শুয়ে থাকে। আপনার গান থেকে দূরে থাকার কারণ কি? আমি গান থেকে এখন আর দূরে নেই, আমি অনেক দিন ধরে গান করছি। কিন্তু কেন দূরে ছিলেন আপনি মাঝে? আমার অনেকগুলো রেসপন্সিবিলিটি ছিল, ফ্যামিলি এন্ড নিজের লাইফ গোছানোর জন্য অনেক সময় ছিল। 2023-এও অনেক কাজ করেছি, 2024-এ অনেকগুলো কাজ এখনো পাইপলাইনে, আমরা একটার পর একটা শেষ করছি। তো এখন থেকে আমার ওই যে মাঝখানে যে গ্যাপ, ওইটা আর হবে না। সলঙ্গা সিরাজগঞ্জ থেকে আরেফিন মিয়া, উনি প্রশ্ন করেছেন আপনার সময়কার অনেকেই গান থেকে দূরে ছিল, আবার একটা সময় ফিরেছে, অনেক জনপ্রিয় হয়েছে, আপনি কি তাদের মতো একটা ঝলক দেখাতে পারবেন না? আপনার পরবর্তী গান কবে আসছে, ইউনিক কিছু একবার এভাবে বলেছে। আমি রিসেন্টলি একটা গান শুট করেছি বিশাল আয়োজন করে, তো ওই ধামাকার জন্য ওয়েট করতে হবে। খুব ইন্টারেস্টিং একটা গান, টিকটক নিয়ে একটা গান বানাইছে। ওকে, ওই টিকটকের গানটা ইজ গোয়িং টু বি দ্য নেক্সট অ্যানথেম ফর টিকটকার্স। আমরা কি এক লাইন এটা না, কিউ পাবো না? একটু এখন পাওয়া যাবে না, এক লাইন না বলেন। এনডিএ সাইন করছি। ওকে, আপনি আরেকটু জুড়ে দিয়েছেন, গানের পাশাপাশি আপনি চাকরি করেন, তাই তো? হ্যাঁ। এতে গানের প্রতি মনোযোগ কমে যায় নাকি চাকরির কাজে মনোযোগ কমে যায় গান করে? গান তো আসলে প্রত্যেকদিন করার মতো জিনিস না, আমি প্রত্যেকদিন শো করতে পারবো না, প্রত্যেকদিন গান রেকর্ড করতে পারবো না। পড়াশোনা যেহেতু করেছি, একটা চাকরি করলে আমার মনে হয় যে দুইটা প্যারালালি অনেক সুন্দরভাবে কন্টিনিউ করা যায়। চট্টগ্রাম থেকে কামরুল হাসান, উনি বলেছেন আমি আপনার একজন ভক্ত ছিলাম এবং আপনি মাঝে কিছুদিন উপস্থাপনা করেছেন, তাই নাকি? তো উপস্থাপনা করতে তো অনেক বুদ্ধি লাগে, আপনি হঠাৎ ছেড়ে দিলেন কেন? বুদ্ধি কমে গেছে। উপস্থিত বুদ্ধির যথেষ্ট অভাবের কারণে নাকি উপস্থিত হওয়ার জ্বালায়, মানে আপনি উপস্থিত হতেই পারেননি এর কারণে কি? বুদ্ধি কমে গেছে। বুদ্ধি কমে গেছে। বরিশাল সদর থেকে ফটিক হাসান রুবেল, উনি বলেছেন যে অনেক সঙ্গীত শিল্পী বা অনেক আর্টিস্টই তাদের নিজেদের জীবনের দুঃখ কষ্ট লুকিয়ে রেখে মানুষকে আনন্দ দেয়,
আপনার কোনো কষ্ট বা কোনো দুঃখ আছে কি যা লুকিয়ে রেখে মানুষকে এরকম গান করে যাচ্ছেন বা আনন্দ দিয়ে যাচ্ছেন? প্রত্যেকটা মানুষের, যারা শিল্পী না তাদেরও দুঃখ কষ্ট থাকে। দুঃখ কষ্ট থাকবে বলে যে গান হবে না, ব্যাপারটা তো এরকম না। গানের মতো গান চলছে। দুঃখ কষ্ট যখন দুঃখ বিলাসিতা করতে ইচ্ছা করবে তখন দুঃখ বিলাসিতা করব। এখন আপাতত গান করি, কাজ করি। ওকে। ময়মনসিংহ থেকে অনিক রহমান উনি বলেছেন, দর্শক সারিতে আমি একবার আপনাকে পেয়েছিলাম এবং আপনি সবসময় আমাদের দিকে, অর্থাৎ ছেলেরা যেদিকে আছে সেদিকেই আপনি বারবার নেচে নেচে গান করছিলেন। ছেলে দর্শক মেয়ে দর্শক আপনার আসলে কেমন দর্শক পেলে ভালো লাগে একটু জানাবেন কি? দর্শক উনি মনে হয় খুব নাচানাচি করছিল, যার কারণে আমি ওনাদের দিকে বারবার ছিলাম। মেয়েরা গ্রামেগঞ্জে গেলে বা অন্য কোথাও গেলে দেখা যায় মেয়েরা আমাদের দেশে এখনো সামনে এসে নাচানাচি করতে একটু অকওয়ার্ড ফিল করে। তো আপনি কতক্ষণ গান গাইবেন আর কতক্ষণ মেয়েদেরকে চেয়ার থেকে উঠাবেন? তো একটা সময় আসে যে সময়টা আমার ইন্টারঅ্যাক্ট করতে হয় যারা নাচানাচি করতেছে তাদের সাথে। হয়তো ওইখানেই উনি ছিলেন। আচ্ছা, উনি একটু জুড়ে দিয়েছেন। উনি বলেছেন যে আপনার প্রিয় মানুষটির বিয়েতে আপনাকে সঙ্গীত শিল্পী হিসেবে, আর্টিস্ট হিসেবে ডাকা হয়েছে, অনুষ্ঠানে আপনাকে গান গাইতে হবে। কোন গান শোনাবেন? ফাইটটা যায়। দাঁড়ান এইটাই শোনাবেন? এইটাই। দর্শকদের পাঠানোর প্রশ্ন শেষ। তো আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, অনেক ধন্যবাদ। তো এই অনুষ্ঠানে যারা রেগুলার দর্শক, সেই সাথে আপনার যারা ভক্ত, তারা আজকের অনুষ্ঠান দেখছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। মন ভালো রাখার জন্য সব সময় হাসি খুশি থাকবেন। আর গানের ভক্তদের কি বলবেন? গানের ভক্তদের জন্য তো গান, মন খারাপ হলেও গান শুনবেন, মন ভালো হলেও গান শুনবেন, অনেক আনন্দে থাকলেও গান শুনবেন, অনেক কষ্টে থাকলেও গান শুনবেন। আর যখন মনে করবেন যে একটা কাজ কখনোই করতে পারছেন না, বারবার ফেল করছেন, তখন আরো বেশি গান শুনবেন। ওকে। শিল্পী বলেছে বেশি বেশি গান শুনতে। গান খালি শুনবোই আমরা, গান করবে কে? করো আমাদের শিল্পী। প্লিজ আমরা একটা গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন। চলুন তাহলে। তুই আমারে, তুই আমারে, তুই আমারে, তুই আমারে করলি দেওয়ানা রে সম্পানওয়ালা, তুই আমারে করলি দেওয়ানা ও রে সম্পানওয়ালা, তুই আমারে করলি দেওয়ানা। দেখারে তোর মুখের হাসি আমার মন হইল উদাসী। তুই বিনে মন, তুই বিনে মন পরাণ বাঁচে না রে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিবানা। বাহ বাহ।